তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়, হুম একটা সংবিধান একটা জাতির দলিল, হুম সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে। হুম সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। এর পরের অংশটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হুম হুম হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। হুম তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? হুম হুম। এর মধ্যে একজন ছাত্র সদস্য কি আমাদেরকে বলে দিচ্ছেন? না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, এটা হচ্ছে অভিজ্ঞ আমি দর্শকদের মধ্যে প্রশ্নটাকে একটু দিয়ে। রিফ্রেশ করি স্যার। এই রকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার। লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা, আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার, আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক না দল না যারা না, খালেদ ম্যান্ডেট। খালেদ খালেদ, স্যার, এইখানে আপনি ভুল করছেন। স্যার। লেজিটিমেসি, লিগ্যালিটি এবং ইসে, আপনি যদি বলেন যে ভোট, হুম হুম। ভোটের কথা বলছেন তো, জি স্যার, 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার। নির্বাচন তিনটা হয় নাই। নির্বাচন দেখেছেন তো? নির্বাচন হয় আপনিও নাই। দেখেছেন, আমিও দেখেছি। নির্বাচনই হয় নাই। তাহলে নির্বাচন, ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা, কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো, 9 মাসের? হুম 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে হুম একটু বলেন তো। এরশাদ হুম সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, হুম আপনি কি তার সাথে থাকতেন? হুম যে না, এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন। হুম হুম। শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালের হুম। ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো। ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। রাইট। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। হুম হুম সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। হুম একটা হচ্ছে নির্বাচন, হুম যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে, তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়। হুম হ্যাঁ, ম্যান্ডেট টু গাভার্ন। হুম আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। হুম তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন হুম গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। হুম যখন শাসক শ্রেণী, হুম বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, হুম তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি, হুম চৌর্যবৃত্তি, আর কিছুই না। হুম তো তখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে, কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণ অভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়, এই সরকারের বৈধতা হুম। হচ্ছে ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। না স্যার, সেটা যেই ফ্যাক্ট। অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করে দিন, জি যে জি স্যার। অর্থে শাহাবুদ্দিন সাহেব, হুম হুম। বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। হুম। বাংলাদেশে একটা সংবিধানের শুধু সংশোধনী করা শাহাবুদ্দিন হয়েছে সাহেবের জন্য। এটা বৈধতা দেওয়ার জন্য, শাহাবুদ্দিন আপনি সাহেবের খেয়াল জন্য। করে দেখুন। রাইট। তাহলে আমরা ওইটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার, আমি স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো না, সহজ। এই আপনি আপনি যে জায়গাটায় মিস করছেন, জি স্যার। এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? আসছে, উইলটা কি? উইলটা, বেশি উইল উইলটা তো হইলো হচ্ছে হাসিনা চইলা যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার, মানে আপনি, না, সেটা সে তো খালেদ স্যার খালেদ হাসিনার যেখানে আপনি জায়গাটা মিস এরকম ছিল। করছেন, মিস করছেন হাসিনা কোথায়? উইঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষে, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি, এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা না, আবার বলা আবার উচিত না, আবার তারপর আবার আমি, মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণ অভ্যুত্থান ঘটে কেন? গণ অভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, রাইট। তাই তো? রাইট। ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে? বলেছিল এক দফায়, এবং তারা কি বলেছিল? একটা অন্তর্বর্তী সরকার চায় এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়।
সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন স্যার। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, জি তাই তো? জি স্যার, প্রতিষ্ঠানগুলো ধ্বংস প্রতিটা হয়েছে এবং প্রতিটা। কাছ থেকে পরে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি। এটা হুম। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে, ধ্বংস স্যার করে আমি দিয়েছে। আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক। এটা কিন্তু আওয়ামী তাই লীগের প্রতিষ্ঠা হয়েছে, করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ নাই, তা তো নাই, তা তো শুধু নাই। শেখ হাসিনা এটাই তো আছে। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, দুইবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল হুম, আছে কি, যারা যারা একটু আহ, মানে আমার মতো বয়সী, হুম, তাদের মনে থাকবে এক নেতা এক এক দেশ, হুম, হুম, এই স্লোগান হুম, 1972, হুম, 74, 75-এ তোলা হয়েছে, হুম, বিশেষত 75-এ তোলা হয়েছে। হুম, বাংলাদেশে একটি সংবাদপত্রে হুম, লেখা হয়েছিল শেখ হুম, মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। হুম, তো সেগুলো তো আমরা জানি। এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে হুম, যাই, যে আপনি বললেন না যে 72-র ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। হুম, ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির হাত কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে? যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে, হুম, সেই হুম, জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা হুম, প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া হতে যায় না। হুম, প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্তভূমির দিকে তৈরি করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? স্যার। আপনি একটা নির্বাচন করলেন, স্যার এইটা আপনি, তড়িঘড়ি একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন স্যার। আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না? মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, না সুতরাং না না আমাদের না করে যেতে না। হবে। স্যার আমরা কি একটু খালেদ ওদেরকে বেশি। খালেদ, আপনি আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে রাষ্ট্র করবে না, এরকম কথা আমি বলি নাই। হুম, আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল। হুম, আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। হুম, কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, হুম, হুম, জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, হুম, সেটার সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণ আমি মনে করি না। হুম, বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত হুম, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি হুম, বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথটা কি? এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে হুম, সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। হুম, কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, রাইট। কিন্তু এবং অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেই। এবং এইটার কারণ হিসেবে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা, অতি উপদেষ্টারা যারা আসেন, তাদের আচার আচরণ এটা দেখা যায়। তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন, বিচার নিজেরা করতেছেন, সালিশ করতেছেন, মানে একদম। এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায়ও ধমকাইতেছেন স্যার। এটা কি না, আপনি দেখতেছেন? এইটা অন্য আলোচনা। এই দায়িত্ব না আমাকে স্যার, না এইটা স্যার, দিয়ে আমি লাভ আপনার নেই। এটা বইলা রাখলাম আর কি। আমি ঠিক করছি এখন থেকে না, প্রতিবার কারণ এটা এটা করে নিয়ে একটু আবার করে কথা বলবো। বলা যায়, কিন্তু আমরা আসলে ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য রাইট, আমরা এখানে রাইট। আমি একত্রিত আমি হই। ওই আলোচনা আসছি স্যার। আমরা, আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা প্রশ্ন, একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে। সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে, প্রস্তাবটি সমর্থন করেন কিনা? প্রস্তাবটি সমর্থন করেছেন শতকরা 94 ভাগ লোক,
প্রস্তাবটি সমর্থন করেন নাই শতকরা 6 ভাগ দর্শক। স্যার খুবই স্ট্যাগারিং নাম্বার, 1,78,000 ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত। মানে আমরা এই পোল ওপেন করেছি গতকালের মানে 24 ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার, 1,78,000 দর্শক ভোট দিয়েছেন। যে 94 ভাগই চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা। স্যার আমাদের এইবারের যে প্রশ্ন, আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার, আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয়ায় জুলাই বিপ্লব নস্যাৎ হয়ে গেছে। আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জনাব ফরহাদ মজার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না, কারণ বিপ্লবী দল ছিল না, বিপ্লবী সেনাবাহিনী ছিল না। স্যার আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি, বিপ্লব, অভ্যুত্থান কোনটা? আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। অভূতপূর্ব, অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি। এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান যেটা সবচেয়ে বড় 69-এর, সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে স্যার, স্যার পরের প্রশ্নে কি যাবো না স্যার, এটা নিয়ে আপনি আরেকটু বলবেন? প্লিজ প্লিজ স্যার প্লিজ। পরের প্রশ্নটা হচ্ছে স্যার সংবিধান সংস্কার নিয়ে কথা বললে কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে, আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে, ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি সমান। আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 25 ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, ধর্ম, যে কোনো ধর্ম। যে কোনো ধর্ম, সরি ইসলাম না, মানে ধর্ম আছে। স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা, মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলি অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে। এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট করব। সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বরঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক, মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটাকে স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম না জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এতে ভুল। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নয়।
অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। হুম, কারণ ধর্মনিরপেক্ষতা মানে কি, রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ? হুম, ব্যাখ্যা নেই। হুম, এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। ঊনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল, হুম, হুম, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, হুম, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, হুম, কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা হুম, আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা হুম, এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা হুম, জাতি। তো এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। হুম, এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ওকে, ধরনের কথাবার্তা। এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে। হুম, এখন বললে আপনি কি করবে? কিছু কিছু করার তো নেই, না করতে তো পারবেন না, কিছু করার তাই নেই, না? না, কিছু করার নাই আর কি স্যার। আহ, এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটার আর কীভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অনেক লোক, আমি অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত দুইজন লোক এরকম জানি। তো তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে প্রথম সমস্যা বা আপনার ঝামেলা কাছে হয়। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে জি স্যার, সেটা কি খুব খুব প্রোটেক্ট করেছে? একটুও সেকুলারিজম না, তো আছে, একটুও না, করে নাই তো, একটুও না, তাই না? একটুও তাহলে না। সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন, আর কিছু বাদ দেন, হুম, এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয় নাই? অনেক বেশি হয়েছে, সবচেয়ে অনেক আমার বেশি মনে হয় হয়েছে, এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমেরও সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে সোসাইটিতে। যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা? যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? হুম, নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল, এদের হুম, খুব পাওয়ারটাও ছিল। হুম, রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, হুম, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল। সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে, এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার হুম, কথাটা আমি মেনে নিলাম। হুম, হুম, তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচার নাগরিকের অধিকার ছিল। এবং নাগরিক অধিকারের ন্যায় বিচার ছিল ছিল না। না যেটা, সেটা গণতন্ত্র ছিল না। হুম, ছিল না যেটা, সেটা মানবিক মর্যাদা ছিল না। রাইট। সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন, আমরা ওই জায়গায় কথাটা বলি যে হুম, বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, হুম, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। রাইট। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ হুম, ব্যাপারে। মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে এই, খালেদ, অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, স্মল অফ ফিয়ার ফিয়ার অফ স্মল নাম্বারস। রাইট। ওইটা ওইটা মানে নাম, আমরা পড়তে পারি সকলে রাইট। মিলে। কারণ সব জায়গায় দেখেন, খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, হুম, তাই না? হুম, কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি?
মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইল ওই হইল, তাই না? পাকিস্তানে যান, স্যার খ্রিস্টান স্যার এইটা তো মনে হয় মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মনে হয় সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্টিয়া না, যে মানে ধরেন বিজেপি কিসের দিক যত থেকে বেশি না, এই হিন্দু হিন্দু ভীতিটা যে করে। তৈরি করা হয়, খালি এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ হুম জমি টমি হারিয়েছে। হুম হুম। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট। ও জমি দখল দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না। হুম হুম। সেই সব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাইট। রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে হুম আপনি আপনার উদাহরণ দিলেন না, হুম নিউ ইয়র্কে বসে, হুম হুম তো ওইখানে রাষ্ট্র কি করে, চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার হুম। ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি এবং উল্লেখ এবং করেছেন, এবং ওই সব কালো লোককে এবং প্রোটেক্ট কেউ কেউ করে না। মোর ইকুয়ালও আছে স্যার। হ্যাঁ, মানে তো এই আলোচনাটা ওর ও- মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট টিনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্য এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিইনস্টেট হয়েছে কি হয় না, এটার মধ্যে পার্লামেন্ট থাকবেন, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে হুম তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। হুম নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা বাড়ানোর টাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে, হুম এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে, কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, হুম নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। হুম এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি হুম। তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন, 96 না 97 একটা একটা সার্ভেতে এসছে না? হ্যাঁ। সম্ভবত ওই ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে এ, মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। হুম। তো এখন সরকারের কাঠামোটা আপনি যেই জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা, যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কাইরা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, এমনই না, না, স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত জি। বলে, সেগুলো নিয়োগ তো রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না যে স্যার, যদি উচ্চ রাষ্ট্রপতির হাতে আদালতের, হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার। না, 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 অধস্তন আদালতের ক্ষেত্রে ওই সেটা অধস্তন নয়। আদালতের ক্ষেত্রেও স্যার প্রধান বিচারপতির না, অনুমোদন কিন্তু লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন জি স্যার। ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। হুম। যেমন ধরুন, যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, রাইট। হ্যাঁ, পৃথক ফিশারির উপরে সচিবালয়। যদি সেপারেট পৃথক পৃথক সেক্রেটারিয়েট পৃথক থাকে, সচিবালয় তার যদি না জন্য থাকে। যেই অর্থ বরাদ্দ সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে তাহলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ওকে। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, হুম। আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না। দুই ওকে। হাজার ছয় সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। হুম মানে আমরা শিখলাম কি, শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি হুম এক্সিকিউটিভের সাথে। হুম হুম আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, হুম তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, হুম তাহলে কি হবে, তাকে এমনভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিকভাবে হুম যাতে করে কোনো অবস্থাতেই
তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়। এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশনগুলো, স্যার, আমরা সেই জায়গাটাতে স্যার কাজ আমার করছি। ফ্রাস্ট্রেশনটা আপনি আপনাকে একটু বলি আপনারে। স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু 120টা, অসীম ক্ষমতা। 120টা। কত, কয়টা স্যার? 120টা ও, সংবিধান 120টা। আমাদের। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা, মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনহারও ছিল। কিন্তু বিচারপতি এস কে সিনহার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায়, স্যার আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই না, উনি উনি আপনি যেটা মানে দুটো বিষয় এখানে। এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক এক ব্যক্তির হাতে থাকবে, আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। ওকে। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, হুম হুম অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, হুম সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমultaneously যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, হুম তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, হুম হুম আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায়, তাহলে এটা সম্ভব হুম যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, হুম প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, হুম কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি আর আপনি চলে গেলাম কোথাও বেড়াতে, হুম যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। ও সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার, সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন সুপারিশ জমা দেবে, অন্তর্বর্তী সরকার এগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা না, এটা রাষ্ট্রপতির একটা বিভিন্ন পথ আছে। এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি, আমি জানি না। অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে হুম তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, হুম হুম সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি না, আমরা তো সংবিধান তৈরি করছি না, হুম তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সকল রাজনৈতিক হুম দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আচ্ছা এইটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। হুম এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আমরা একমত হয়েছি, হুম আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, হুম আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসুন এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে হুম জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, হুম তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। ওকে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। আচ্ছা। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলি হয়েছে। মানে আ- আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। রাইট। আবার আছেও কারণ কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায়
তো এটাকে করতে হবে, আমি চাক্কা তো নতুন কাউকে করেই কোথাও বানাইতে ধার হবে। করে নিয়ে আসতে পারবো না, রাজনৈতিক তাই না? সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করেই বানাইতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে, যে রাজনৈতিক দলগুলোর তবে কি অভ্যন্তরে। জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ জি। করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। জি স্যার। আমি ততটা করি না, কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, হুম। শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, এটা রাইট কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যে রাজনীতিবিদরা আছে তারাই আপনার রাজনীতিবিদ। স্যার। হুম। স্যার আমার আপনি রাজনীতিবিদ, দেশে আছেন তো, স্যার ম্যাট আমি গেটস বলে আপনার একটা সাথে, আমি আপনার সাথে এখানে শতভাগ একমত। আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ না, চালাইতে আসাটা একটা এই ভালো, জায়গায় আপনি দেশ চালাতে পরোক্ষভাবে কি চালাতে রাজনীতিবিদ করলেন হইলে আমি এটা জানি না। প্রবলেম স্যার, পদাধিকার বলে না, রাজনীতিবিদ। না, না, খালিদ, আমি আমি একটু পরোক্ষভাবে কি ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসেছে এমন তো দেখি না। হুম হুম কিছু একটা রাজনীতি তো আছে, হুম হুম কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, হুম হুম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। হুম তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, হুম হুম, তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, হুম, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স। অবশ্যই। তাইলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না কেউ। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড়, সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে। স্যার আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, কিছুক্ষণ কথা বলতে আচ্ছা। হবে।